বাংলাদেশের রাজনীতির আকাশে এখন ঘন মেঘ জমেছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে অদৃশ্য লড়াই শুরু হয়েছে তার ফলাফল কী হতে যাচ্ছে সেটা এখনও কারো কাছে পরিষ্কার নয়। তবে একটা বিষয় ধীরে ধীরে স্পষ্ট, আর সেটা হলো জোটের হিসাব নিকাশে বিএনপি এবার বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছে। এমন একটা সংকট যা হয়তো তাদের নির্বাচনী ভাগ্যকে সম্পূর্ণ উল্টে দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তাদের মিত্রদের ধরে রাখা। যে দলগুলো একসময় বিএনপির ছায়াতলে নিজেদের ভবিষ্যৎ খুঁজত, সে দলগুলোই এখন একে একে সরে যাচ্ছে, কেউ নীরবে, কেউ প্রকাশ্যে। আর এই শূন্যস্থান পূরণ করতে মাঠে নেমেছে জামায়াত ইসলামী। তারা এমন একটা বৃহৎ জোট গঠনের পথে এগিয়ে যাচ্ছে যা বাংলাদেশের রাজনীতিতে একেবারে নতুন মাত্রা যোগ করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই পরিস্থিতি কিভাবে তৈরি হলো? বিএনপির এত বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সত্ত্বেও কেন তারা এই ফাঁদে পা দিল? আর জামায়াত কিভাবে এই সুযোগকে কাজে লাগাচ্ছে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু গভীরে যেতে হবে। বাংলাদেশের রাজনীতিতে এখন দুটো বড় শক্তি ডমিনেট করছে, একটা হলো বিএনপি, আরেকটা হলো জামায়াত। এই দুই দলের বাইরে যারা আছে তারা সবাই ছোট ছোট দল, কেউ নিজেদের থার্ড ফোর্স বলে, কেউ ফোর্থ ফোর্স। কিন্তু বাস্তবতা হলো, এই ছোট দলগুলোর কেউই এককভাবে নির্বাচনে বড় কিছু করার সামর্থ্য রাখে না। তাদের প্রয়োজন বড় দলের ছায়া, বড় দলের সহায়তা, বড় দলের প্রতীক। আর ঠিক এই জায়গাতেই বিএনপি বড় ধরনের ভুল করে ফেলেছে। একটা সময় ছিল যখন এই ছোট দলগুলো বিএনপির সাথে থাকতে চাইত। ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারার সম্ভাবনা তাদের কাছে বড় আকর্ষণ ছিল। কিন্তু এখন সে সুযোগ নেই। অন্য দলের প্রতীকে নির্বাচন করার যে আইনি বিধান ছিল সেটার কার্যকর নেই। আর এই একটা পরিবর্তনই সব হিসাব উল্টে দিয়েছে। ভাবুন তো, একটা ছোট্ট দলের কথা, তাদের নিজস্ব প্রতীক আছে, হয়তো কোনো ফুল বা কোনো পাখি, কিন্তু এই প্রতীক মানুষ চেনে না। গ্রামের সাধারণ মানুষ যারা ভোট দেয় তারাই প্রতীক দেখে কিভাবে বুঝবে কাকে ভোট দিতে হবে? আগে একটা সমাধান ছিল, বিএনপির সাথে জোট করলে ধানের শীষে নির্বাচন করা যেত। ধানের শীষ সবাই চেনে, কিন্তু এখন সে রাস্তাটাও বন্ধ। এখন প্রশ্ন হলো, এই ছোট দলগুলো কোথায় যাবে? বিএনপির সাথে থেকে নিজেদের অপরিচিত প্রতীকে নির্বাচন করে হারবে, নাকি অন্য কোনো পথ খুঁজবে? আর ঠিক এই মুহূর্তেই জামায়াত তাদের সামনে একটা বিকল্প হাজির করেছে। জামায়াতের প্রতীক হলো, এই প্রতীক বাংলাদেশের প্রতিটা ঘরে পরিচিত। গ্রামের কৃষক থেকে শুরু করে শহরের শ্রমিক সবাই প্রতীক চেনে। জামায়াত এখন যে বৃহৎ জোট গঠন করছে সেখানে প্রতীকের শক্তি একটা বড় আকর্ষণ। আর জামায়াত শুধু প্রতীকই দিচ্ছে না, তারা আসনও ছাড়ছে। শোনা যাচ্ছে জামায়াত তাদের শরিকদের জন্য প্রায় 120টি আসন পর্যন্ত ছাড়তে রাজি। এখন তুলনা করে দেখুন, বিএনপি তাদের শরিকদের জন্য মাত্র 15টি আসন ছাড়তে চাইছে, 15 বনাম 120। এই অসম হিসাবে কে কার সাথে যাবে সেটা বোঝার জন্য রকেট সায়েন্স লাগে না। কিন্তু গল্প এখানেই শেষ না। বিএনপির সংকট আরও গভীর। তাদের নিজেদের ঘরের মধ্যে এখন যে দ্বন্দ্ব চলছে সেটা তাদের জটিল সমীকরণকে আরও জটিল করে তুলছে। বিএনপির প্রার্থীরা নিজেরাই নিজেদের মধ্যে লড়াই করছে। যেখানে নিজের দলের মানুষদের ছাড় দেওয়া হচ্ছে না, সেখানে শরিকদের ছাড় আসবে কোথা থেকে? গত কয়েক সপ্তাহে বিএনপি 2 দফায় 172টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। এই ঘোষণার পর থেকেই শরিক দলগুলোর মধ্যে অসন্তোষ দানা বেঁধে উঠেছে। অনেকেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছেন। কেউ কেউ তো এতটাই রাগান্বিত হয়েছে যে বিএনপির কিছু অপ্রকাশিত তথ্য জনসম্মুখে এনে দিয়েছে। একটা উদাহরণ দেওয়া যাক, লেবার পার্টির কথাই ধরুন। এই দলটি দীর্ঘদিন বিএনপির বিশ্বস্ত মিত্র ছিল। এমনকি জামায়াতের সাথে তাদের সম্পর্ক ভালো থাকা সত্ত্বেও তারা বিএনপিকে খুশি করার জন্য জামায়াত থেকে দূরে ছিল। কিন্তু এখন কি হয়েছে? লেবার পার্টি অভিমান করে বিএনপি থেকে বেরিয়ে গেছে। তাদের এই প্রস্থান শুধু একটা দলের যাওয়া না, এটা একটা সংকেত। এটা দেখিয়ে দিচ্ছে যে বিএনপির মিত্র রাজনীতিতে বড় ধরনের ফাটল ধরেছে। আর এই ফাটলকে কাজে লাগাচ্ছে জামায়াত। তারা এমন একটা বৃহৎ জোট গঠনের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো দল, যাদের সংগঠন দেশের প্রতিটা ইউনিয়নে বিস্তৃত, তারাও এই জোটে যোগ দিচ্ছে। চরমোনাইয়ের পীর সাহেবের অনুসারীরা, যাদের ভোট ব্যাংক বিশাল, তারাও জামায়াতের দিকে ঝুঁকছে। এখন একটু হিসাব করে দেখুন, বিএনপি এবং জামায়াতের বাইরে বাংলাদেশে যত দল আছে তাদের সবাইকে একসাথে করলেও যে পরিমাণ ভোট হয় সেটা হয়তো একা চরমোনাইয়ের সমান হবে। আর চরমোনাই এখন জামায়াতের সাথে। তার মানে জামায়াত শুধু নিজেদের শক্তি নয়, এই বিশাল ভোট ব্যাংকটাও নিজেদের পক্ষে নিয়ে নিচ্ছে। বিএনপি এখন মরিয়া হয়ে তাদের হারিয়ে যাওয়া মিত্রদের ফিরিয়ে আনার চেষ্টা করছে। গত বুধবার তারা ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক 2 জোটের সাথে আলাদাভাবে বৈঠক করেছে। সে বৈঠকে বিএনপি বলছে যে জোটের যেসব নেতা বিজয়ী হতে পারবেন তাদের আসন ছাড়ার বিষয়ে পুনর্বিবেচনা করা যেতে পারে। কিন্তু এই পুনর্বিবেচনার প্রতিশ্রুতি কতটা বিশ্বাসযোগ্য? যে দল এতদিন শরিকদের গুরুত্বই দেয়নি, যে দলের নেতারা শরিকদের সাথে অবহেলার আচরণ করেছে, সে দলের শেষ মুহূর্তের এই আশ্বাস কে বিশ্বাস করবে? একটা মজার বিষয় লক্ষ্য করুন,
বিএনপি বলছে যে তাদের আসন ছাড়া সম্ভব হবে না। তাদের ক্ষমতায় গেলে সংসদের উচ্চকক্ষে জায়গা দেওয়া হবে, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হবে। কিন্তু এই প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত? ধরুন বিএনপি ক্ষমতায় এলো, উচ্চকক্ষে মোট আসন হবে 100টি। এর মধ্যে জামায়াত যদি জোটে থাকে তাহলে তার একটি বড় অংশ নেবে, বাকি যা থাকবে সেটা হয়তো 15 থেকে 20টি আসন। এখন এই যে 15 থেকে 20টি আসনে কাদের বসানো হবে? বিএনপি নিজেদের মধ্যে তো অনেক বড় বড় নেতা আছেন যারা নমিনেশন পাননি। বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, সাবেক সচিব, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, এরা সবাই উচ্চকক্ষে জায়গা চাইবে। তার উপর আবার অনেক ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে যাদের বিএনপি খুশি রাখতে চায়। ডাক্তার জাহিদ, শায়েক আলম, এদের কথাও শোনা যাচ্ছে। এদের সবাইকে জায়গা দিতে গেলে শরিকদের জন্য কি থাকবে? রাষ্ট্রদূত পদের কথাই ধরুন, বিএনপির অনেক নেতা এখন থেকে লাইন দিয়ে বসে আছেন এসব পদের জন্য। যদি শরিকদের এসব পদ দেওয়া হয় তাহলে বিএনপির নিজেদের লোকজন চুপ করে থাকবে? তারা তো শরিকদের পিটিয়ে তাড়াবে। আসলে বিএনপির এই প্রতিশ্রুতিগুলো কাগজে কলমে সুন্দর শোনায়, কিন্তু বাস্তবে এগুলো পূরণ করা তাদের পক্ষে প্রায় অসম্ভব। আর শরিকরাও এটা বোঝে, তাই তারা বিএনপির কথায় আর ভরসা রাখছে না। এখন একটু পেছনে ফিরে তাকানো যাক। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা মনে করুন। সেবার বিএনপি তাদের শরিকদের জন্য 69টি আসন ছেড়েছিল, জামায়াতকে দিয়েছিল 22টি আসন। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। জামায়াত এখন বিএনপির শরিক নয়, বরং প্রতিদ্বন্দ্বী। তাই শরিকদের জন্য আসন ছাড়ার সংখ্যা কমে মাত্র 15টিতে নেমে এসেছে। 15টি আসন দিয়ে কী ধরনের জোট করা সম্ভব? এই প্রশ্নের উত্তর খুব সহজ। কোনো শক্তিশালী জোট করা সম্ভব না। যে দলগুলো এই 15টি আসনের জন্য বিএনপির সাথে থাকবে তারা কারা? তাদের নিজস্ব শক্তি কতটুকু? তাদের প্রতীককে কে চেনে? বিএনপি একটা সময় বড় গলায় বলতো যে তাদের সাথে 73টি দল আছে, 74টি দল আছে। কিন্তু এখন আর সে কথা বলতে পারছে না, কারণ যারা ছিল তারা অনেকেই চলে গেছে। আর যারা আছে তাদের বেশিরভাগই এমন ছোট দল যাদের কোনো জনভিত্তিই নেই। তারেক রহমান সম্প্রতি একটি কথা বলেছেন যেটা এই সংকটকে আরও প্রকট করে তুলেছে। তিনি বলেছেন, ব্যক্তি দেখে নয়, প্রতীক দেখে ভোট দিতে হবে। এই কথাটা শুনতে ভালো লাগে, কিন্তু এর অর্থ কি? এর অর্থ হলো বিএনপি চাইছে মানুষ ধানের শীষ দেখে ভোট দিক। কিন্তু যখন শরিক দলের প্রার্থীরা নিজেদের প্রতীকে নির্বাচন করবে তখন তারা কিভাবে জিতবে? তাদের প্রতীক তো কেউ চেনে না। আগে যদি অন্য দলের প্রতীকে নির্বাচন করার সুযোগ থাকতো তাহলে এই সমস্যা হতো না, কিন্তু এখন তো সেই সুযোগটাও নেই। এই পরিস্থিতিতে জামায়াতের কৌশল দেখুন, তারা শুধু আসন ছাড়ছে না, তারা একটা বড় ছবি আঁকছে। তারা বলছে, আমরা একটা বৃহৎ জোট গঠন করব যেখানে সবার জায়গা থাকবে। ইসলামী দলগুলো থাকবে, জাতীয়তাবাদী দলগুলো থাকবে, এমনকি বিভিন্ন পেশাজীবী সংগঠনও থাকতে পারে। জামায়াতের এই কৌশলের পেছনে একটা বড় হিসাব আছে। তারা জানে যে একা নির্বাচনে জেতা কঠিন, কিন্তু যদি অনেক দলকে একসাথে করা যায় তাহলে একটা বড় শক্তি তৈরি হয়। আর এই শক্তি দিয়ে বিএনপিকে চ্যালেঞ্জ করা সম্ভব। মজার বিষয় হলো, জামায়াত যে দলগুলোকে নিজেদের জোটে আনছে তাদের অনেকেই একসময় বিএনপির সাথে ছিল, কিন্তু বিএনপির অবহেলা, তাদের একপাশে মনোভাব, শরিকদের প্রতি তাদের উদাসীনতা, এসব কারণে এই দলগুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। আর জামায়াত এই সুযোগকেই লুফে নিয়েছে। এখন প্রশ্ন হলো, বিএনপিকে এই সংকট কাটিয়ে উঠতে পারবে? এর উত্তর দেওয়া কঠিন, তবে বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে সম্ভাবনা কম। কারণ বিএনপির সামনে এখন সময় খুবই কম। নির্বাচন আসন্ন। এই অল্প সময়ে হারিয়ে যাওয়া মিত্রদের ফিরিয়ে আনা, তাদের মন গলানো, নতুন সমীকরণ তৈরি করা, এসব করা প্রায় অসম্ভব।